এমন কোনোদিনও মনে হয়েছে আমি তোর থেকে নীলকে বেশি ভালোবাসি, কিংবা নীলের থেকে তোকে বেশি ভালোবাসি? আমি তো দুজনকেই একই চোখে দেখতাম। তাহলে তুই কিভাবে পারলি এগুলো করতে? তোর কাজটা ঠিক তোরা কাজটা ঠিক করিসনি রে। তুই যখন নীলকে মেরেছিলি তখন কয়েকটা আঘাত আমার বুকে এসে লেগেছিল। নীলের কান্না আমার সহ্য হয় না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তারপরেও তুই এমনটা করলি। তোমরা তিনজন সমান অপরাধী। এই মুহূর্তে বাসা ত্যাগ করবে, না করলে পুলিশ আসছে। থানায় আমি অলরেডি খবর দিয়েছি। নীলু নিচে পড়ে আছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। নূরজাহান নীলুকে হাত ধরে তুলে রাকিবের হাতে দিয়ে বললেন, সবাইকে বাসা থেকে বের করে দিলেন। এখন যে করেই হোক নীলকে খুঁজে বের করতেই হবে। নূরজাহান বেগম রাতের ভেতরে বেশ কিছু টিভি চ্যানেলের নাম্বার কালেক্ট করে নীলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিলেন। এতে বাসা বাড়ির নাম, বাবার নাম বলতেই আটকে গেলেন। অবশেষে বলে দিলেন জিসান মাহমুদ, মায়ের নাম সামিরা, সাথে নীলের পিক দিয়ে দিলেন। এদিকে পরের দিন টিভিতে জিসান বিজ্ঞাপন দেখে চমকে ওঠে। তার নাম সামিরার নাম দেওয়া, সাথে ছেলে আফরু মাহমুদ নেই। তিনটা নাম যখন মিলে গিয়েছিল, তার উপরে বাসা সিলেট। জিসানের মনে হলো নূরের বাসাও তো সিলেট। সবকিছু যখন মিলে যাচ্ছে, ঠিক তখন স্ক্রিনে থাকা নাম্বারে কল দিল। নূরজাহান কল রিসিভ করলো। কে বলছেন? নূর, আমি জিসান বলছি। নূর এবার চুপ করে গেল। হ্যালো। জি, কোন জিশান? ঠিক চিনতে পারি নাই। ফোন কেটে দিতে যাবে তার আগেই জিসান বলে উঠল, কেন করলে এমন? কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে? ও হ্যালো, সরি, রং নাম্বার। বলেই কেটে দিল। পরে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কেউ ফোন রিসিভ করেনি। পরের দিন জিসান সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্লাইটে চলে আসলো, তাই তেমন সময় লাগেনি। সকাল 10টার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে। কলিং বেল চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন। জিসানকে দেখে ঘাবড়ে গিয়েছেন। ভেতরে আসুন। জিসান বাসের ভেতরে গেলে নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন। বলো, কি খাবে? তুমি ভালো করে জানো আমি এখানে কেন এসেছি, তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো। আগে বলো আমার নীল কোথায়? সরি, ঠিক বুঝলাম না। আপনার নীল মানে? আপনি নীলকে কোথায় পেলেন? তুমি জানো না নীল আমার কে? নীল আমার ছেলে। ছিল, বাট এখন আর নেই। এখন নীল আমার ছেলে। তোমার কি লাগবে বলো, আর চলে যাও। আমার নীলকে লাগবে, দিয়ে দাও, চলে যাব। আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি নীলকে খুঁজে পাওয়া যায়, তাহলে নীল তোমার সাথে যাবে না। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? সরি, অলরেডি নিয়ে নিছো, কিন্তু কেন? কেন এমনটা করলে বলো? আমি নীলকে করিনি নি। মৃত্যুর আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে। তোমাদের কারোর ছায়া যেন নীলের উপর না পড়ে। কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু ও রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চায় না, তাই নিয়ে এসেছি। জিসান নরম সুর, একবার আমাকে বলতে পারতে আমার ছেলে মরেনি, বেঁচে আছে, তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না। আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো, আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না নীল বেঁচে আছে? ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নেবে, তাই বলিনি। কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীলকে? আজ থেকে 2 মাস 17 দিন। বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল? ও বাসা ছেড়ে যায়নি, তাকে যেতে বাধ্য করা হয়েছে। ঠিক বুঝলাম না, ক্লিয়ার করে বলো। অতঃপর সবকিছু বলে শুরু থেকে শেষ অবধি জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল। তোমার ভাবি কোথায়? কেন? ওদের দিয়ে আপনি কি করবেন? যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে করছে। আমি ওদের তিনজনকে তাড়িয়ে দিয়েছি। তিনজনকে তাড়িয়ে দিয়েছি মানে? তোমার মেয়ে কোথায়? নীলুকেও ওদের সাথে দিয়েছি। সবকিছু শোনার পর মনে হলো এখানে নীলুর কোনো দোষ নেই, ও বাচ্চা মেয়ে। তোমার ভাবি যেইভাবে নীলাকে বলেছে সে ঠিক সেইভাবেই করেছে। তোমার ভাবি হলেন পরিচালক, শাস্তি দিলে শুধু তাকে দিবেন। নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি।
নীলু এখন কোথায় আছে? শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে, এখান থেকে 50 কিলো দূরে। আচ্ছা, নীলের কোথাও বন্ধু আছে? হ্যাঁ, আছে দুজন। ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি। নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। কিভাবে থাকবে, সিম পাল্টে ফেলেছে। আচ্ছা, ওর গার্লফ্রেন্ড মানে ছিল? হ্যাঁ ছিল তো, মাঝে মধ্যে বাসে নিয়ে আসতো। মেয়েটার নাম মনে হয় নিশিতা। এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করতো। নিশিতার বাসা কোথায় জানো? না, ওসব কিছু জিজ্ঞাসা করা হয়নি। নীলু বলতে পারবে, কিন্তু ও তো এখন বাসায় নেই। আমার সাথে চলো। কোথায় যাব? নীলুর কাছে যাব। ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে। কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব? নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে, তাহলে নিশিতার সাথে নীলের কথা হয়। এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। ওদের কাছে আমি যেতে পারবো না, তবে ফোন করে সব জেনে নিতে পারি। নাম্বার নাও আর কথা বলো। 017। একবার দুইবার কল রিং হবার পর নীলু ফোন রিসিভ করলো। তুমি কি নীলা বলছো? জি, কিন্তু আপনি কে? আমি নীলের বাবা। আচ্ছা, নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে? হুম, দিচ্ছি মেসেজ করে। আচ্ছা, নীল কি সত্যিই নিশিতাকে ভালোবাসতো, নাকি ওরা শুধু বন্ধু ছিল? কি বলছেন? 4 বছরের রিলেশন ওদের। ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও। আর হ্যাঁ, কালকের ভেতরে বাসায় চলে আসবে। কিন্তু আঙ্কেল, আম্মু। তোমার আম্মু কিছু বলবে না, আমি আছি। জিসান ফোন রেখে বাইরে চলে আসে। সাথে নূরও এসেছে। বাইরে এসে দেখে জিসান একা আসেনি, আরো দুইটা গাড়ি, সব মিলিয়ে 10 জন মানুষ এসেছে। ওনারা এতক্ষণ বাহিরে কেন দাঁড়িয়েছিলেন? জিসান কোনো কথা বললো না। নীলের দেওয়ার ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসায় ঢুকে পড়লো। এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে। দরজা খোলার পরেই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে। চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে। এই মিস্টার, কারা আপনারা? অভদ্রদের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন। আপনার মেয়ে নিশিতা কোথায়? জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বলল। আমার মেয়েকে কেন করছেন? কি করেছে আমার মেয়ে? কিছু করেনি। আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। প্লিজ একটু ডেকে নিয়ে আসুন। কিন্তু কেন? কেউ ডাকা লাগেনি, তার আগেই নিশিতা বাইরে চলে আসে। জিসান নিশিতার কাছে গিয়ে, নীলের সাথে কথা হয় তোমার? কে নীল? আমি কোনো নীলকে চিনি না। দেখো, মিথ্যে বলো না। আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে। কি হলো, মনে পড়ছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? নিশিতা, কি বলছেন ওনারা? দেখো মা, তুমি ভয় পেও না। আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না। তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও। আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো, তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দেব। কালকে কথা হয়েছিল 017। নীল কলেজ শেষে বিকালে চলে যায় তনু আর তোবাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একসাথে দুইজন আসে। তোবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে, আর তনু পেছনে বসে আছে। গাড়ি চলতে লাগলো। নীলের সেই আগের মতো মুড অফ, চুপচাপ গাড়ি চালাচ্ছে। এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেন জানি কথাগুলো গলা উঠে এসে আটকে আছে। ভাইয়া, সব সময় মুড অফ করে রাখো কেন? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। কি বলো? সত্যি কি আমি মুড অফ করে রাখি? হয়েছে, আর হিহি করতে হবে না। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। এখন হাসছে। আর কোনো দিন মন খারাপ করলে চাকরি থাকবে না, বলে দিলাম। তোবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠল। হাসতে হবে না, যেটা বলেছি সেটা করে দেখাবো। তুবা, ওকে সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। ওকে নীল, ঠিক আছে। রাত 11টা। নীল আর রিফাত ছাদে বসে আছে। তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। জেগে আছো? থাকলে রিপ্লাই দিও। নীল কয়েক মিনিট চিন্তা করে কল দিল। কে আপনি? ঠিক চিনলাম না। কল দাও বলছি।
নীল কল দিলে ফোন রিসিভ হয়। হ্যালো, কে বলছেন? ও পাশে কোনো উত্তর নেই, চুপ করে আছে। হ্যালো হ্যালো, কথা বলুন, না হলে ফোন রাখছি। জি বলুন। আমি কি বলবো? মেসেজ তো আপনি করলেন, আবার বললেন ফোন দিতে। ঘুম আসছিল না তাই কল দিলাম। কি করছো? নীলের কণ্ঠ চেনা চেনা লাগছে। এটা তনু হয়তো, তবু শিওর হওয়ার জন্য বলল যে আপনার পরিচয় দিন, না হলে ফোন রাখুন। আরে আমি তনু। আরে তনু আপু, কিছু বলবেন? কিরে, কার সাথে কথা বলছিস? না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম। কথা বলা যাবে? জি আপু বলেন, কি বলবেন আমি শুনছি। কার সাথে কথা বলছিস? হুজুরের মেয়ে জান্নাত। এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন? আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি? আমার মনে হয় আপনি বড় হবেন, কারণ আপনি একজন টিচার। টিচার? আমি তো ক্লাস 4 আর 5 এর ছাত্র পড়াই। তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। আচ্ছা আপু, তাহলে কি বলে ডাকবো? আবারও আপু বলেন কেন? আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো শোনার পর রাগ করবেন না তো? জি বলুন, কি বলবেন? আজকে নয়, কালকে বলবো। 7টার সময় চলে আসবে। পরদিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো। তনু আজকে তুবাকে আসতে দেয়নি, বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না। ওর মা জানতে চাইলে বলল আজকে সকালে যেতে হবে, কারণ মিটিং আছে। গাড়ি চলছে, আজকে তনু নীলের পাশে এসে বসেছে। বলবো। তার আগে এটা বলো, কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সব কিছু এখানেই ভুলে যাবে, বাইরে কেউ যেন জানতে না পারে। আরে কি এমন কথা বলুন, কেউ জানবে না। তনু কিছুক্ষণ চুপ থেকে আপনি আমাকে বিয়ে করবেন? তনুর এমন কথা শোনার পর নীল হা করে তাকিয়ে আছে তনুর দিকে। তনু আবারও বলতে শুরু করলো, আমি প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই। আপনাকে আমার ভালো লাগে, জানি এটা পাপ, তবুও আমি এই পাপ করতে যাচ্ছি, কারণ সত্যি আমি আপনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমাকে আপনার করে নেবেন? আপনি কি আমাকে আপনার করে নেবেন? তনু কথাগুলো বলে নীলের মুখের দিকে তাকিয়ে আছে। নীল সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তনুর বলা কথাগুলো নীলের হজম হচ্ছে না, তাই চুপচাপ বসে আছে। কি হলো, কোনো কথা বলছেন না কেন? কিছু একটা বলুন। কি বলবো আপু, আমার কিছু বলার নেই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কারণ জানতে পারি? নাকি নিশিতাকে ভুলতে পারছো না? কথা সেটা নয়, আমি আপনাকে ভালোবাসার চোখে কখনো দেখিনি। আমি জানি তুমি অসম্ভব ভালো একটা ছেলে, তবুও আমার তোমাকে ভালো লাগে। আপনি আবেগের মধ্যে আছেন, বাস্তবতা বড় কঠিন। আমাদের সম্পর্ক হতে পারে না, আর হলেও কেউ মেনে নিবে না। বাস্তবতা কঠিন সেটা আমিও জানি, কিন্তু আমার বাবা মা রাজি আছেন। আমি আপনাকে বলার আগে আমার বাবা মাকে বলেছি, ওনারা সবাই আপনাকে পছন্দ করে। শুধু আপনার মতামত জানতে চাইছি। আমি ওনাদের মিথ্যা বলেছি, আপনিও আমাকে ভালোবাসেন। আমি পারবো না আপু, সরি। আপনার সমস্যাটা কোথায় সেটা বলবেন, নাকি আমি দেখতে খারাপ? আমি হয়তো আপনার চেহারা দেখতে পারিনি, কিন্তু আপনার মন অনেক সুন্দর। আপনার বাবা জানেন আমার ফ্যামিলি আছে, আসল সত্যটা কেউ জানে না। জানার পর হয়তো আপনার বাবা আমাকে গুলি করে মারবে। আমি অনাথ, আমার বাবা মা এই পৃথিবীতে, আমি অনাথ, আমার বাবা মায়ের পৃথিবীতে কেউ নেই। একজন ভদ্র মহিলা আমাকে সন্তানের পরিচয় বড় করেছিলেন, তারও কিছুদিন আগে ও লাগি মেরে বের করে দিছে। এখন আপনি বলুন, আমি বিয়ে করে আপনাকে কোথায় রাখবো? না আছে বাড়ি, না আছে ঠিকানা, না আছে টাকা, এর মধ্যে কোনোটাও আমার নেই। আমাকে এসব বলতে হবে না। আপনার বিষয় আপনার থেকে বেশি আমি জানি। আপনার কথা আব্বুর কাছে বলার পর উনি সময় নিয়েছিলেন। ওই সময় রিফাতের কাছ থেকে সব কিছু জেনে নিয়েছেন। কোনটা সত্য কোনটা মিথ্যে সবই বলেছে রিফাত। তাই তো আব্বু আপনাকে পছন্দ করেছে, কারণ আমাদের কোনো ভাই নেই। আব্বুও চায় বিয়ের পর আমরা দুই বোন আম্মু আব্বুর কাছেই থাকি, কিন্তু এই যুগে এমন ছেলে কোথায় পাবেন? তাই তো আপনাকে বেছে নিয়েছেন।
তবু আমি পারবো না। আমি ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তাছাড়া আমি পড়াশোনা করতে চাই, বিয়ে নয়। আপনার আব্বুকে বলে দিবেন কাল থেকে আমি আর আসবো না। আপনাকে ঘর জামাই হয়ে থাকতে কে বলেছে? আমরা একই এলাকায় থাকবো, আব্বুদের বাসার পাশে এই বাসা নিয়ে থাকবো, আর তুমি পড়াশোনা করতে পারবে। বিয়ে করলে বুঝি পড়াশোনা করা যায় না? প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি পারবো না। আপনার কাছে যতটা সহজ মনে হচ্ছে, আসলে বিয়ে ততটা সহজ নয়। যখন সংসারে চাপ পড়বে না, তখন মাথা ঠিক থাকবে না। নীলের হাতটা গিয়ারের উপর রাখা ছিল। তনু নীলের বাম হাতের উপরে হাত রেখে আলতো করে ধরে আস্তে আস্তে নীলের হার্টবিট বাড়তে লাগলো। হাত পা বুক সব কেঁপে কেঁপে উঠছে। প্লিজ হাত সরাও। আমার হাত আপনার হাতের উপরে রাখতেই এই অবস্থা। তাহলে আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে কি হবে আপনার? এই বলে চোখের উপর থেকে কালো কাপড়টা সরিয়ে নিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার দেখে সেরা সুন্দরী ছিল। আমি কখনো পরী দেখিনি। যদি দেখতাম তাহলে বলে দিতাম। তনু মেয়েটা পরীর চেয়েও সুন্দর। চেহারায় হাত রাখলে লাল হয়ে যাবে। চামড়ার ভেতরে থাকা প্রত্যেকটা রগ হেসে উঠছিল। নীলের একদম হুঁশ নেই। তাড়াতাড়ি গাড়ি সাইড করে নেমে গাড়ির পেছনে চলে গেল। নীল পেছনে প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল। ভয়ে বুকটা ধুকপুক করছিল। এই মুহূর্তে তার কি করা উচিত সেটা মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর আবার গাড়িতে এসে বসলো। কি হলো, আপনি গাড়ি থেকে নেমে চলে গেলেন কেন? আপনি একটু কষ্ট করে পেছনে গিয়ে বসবেন। না, আমি এখানেই ঠিক আছি। নীল নীল ভুল করে তনুর দিকে থাকতে চাইছে না, সামনে তাকিয়ে আছে। কিন্তু আমি ঠিক নেই। প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি এখানে বসলে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তনু এখন ভ্রু কুচকে নীলের দিকে তাকালো। আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না, বাসায় চলুন। কেন আপনি মাদ্রাসায় যাবেন না? না, যাব না, আপনি বাসায় চলুন। নীল আর কোনো কথা না বাড়িয়ে ইউটার্ন নিল। প্রায় কাছাকাছি এসে পড়েছিল। এখন আবার বাসায় চলে। তার মানে সত্যি আপনি আমাকে বিয়ে করতে পারবেন না? নীল কিছু বলছে না, চুপ করে আছে। কি হলো, কথা বলছেন না কেন? তার মানে আপনি আমাকে বিয়ে করবেন? কি আজীব মাইরে, জোর করে হ্যাঁ বলিয়ে নিচ্ছে। আমি কি বলেছি হ্যাঁ? তাহলে নাও তো বলেননি, তাই না? উফ, আমি আপনার আব্বুর কাছে বিচার দিব। কোনো সমস্যা নাই, দিতে পারো। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। তাই তো আব্বু বিয়ের সব কিছু ঠিকঠাক করে রেখেছেন। আজকে বিকেলে আপনার সাথে দেখা করতে চেয়েছেন আব্বু। আপনি পাগল হয়ে গিয়েছেন? সাথে আপনার আব্বুও। উনি আমাকে একটাবার জিজ্ঞেস না করেই কিভাবে বিয়ে ঠিক করে রাখতে পারেন? আপনাকে খুব ভালো একটা মেয়ে মনে করতাম, কিন্তু আপনি সবার মতো মুখোশ পরা শয়তান বেরিয়ে আসলেন। তনু নীলের কথায় অনেক বড় সড়ো আঘাত পেল। নিমিষে চোখের জল বেরিয়ে আসলো। তাই তো কালো কাপড়টা আবার চোখের উপরে লাগিয়ে নিল। কোনো কথা না, চুপ করে বসে আছে। নীল কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। সরি আপু, আমার দ্বারা ওসব বিয়ে টিয়ে হবে না। আর হ্যাঁ, আজকের পর থেকে আমি আপনাদের চাকরিও করব না। আপনি আঙ্কেলকে বলে দিবেন আমার টাকাগুলো হিসেব করে দিয়ে দিতে। তনু মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কান্না করলে মনে হয় এরকমই হয়। নিজেকে শান্ত করে লম্বা করে নিঃশ্বাস নিল। এখানে চাকরি ছাড়ার কি হলো? আপনাকে চাকরি ছাড়তে হবে না। সরি আপু, আমি আপনার কথা রাখতে পারলাম না। আমাদের এখানে চাকরি করলে কোন দিন বিয়ে হয়ে যায় কে জানে। বিয়ে করতে হবে না, আর চাকরিও ছাড়তে হবে না। আমি সব কিছু ঠিক করে নিব। তবু আপনি আঙ্কেল আন্টিকে জানিয়ে দিয়েছেন। আমি ওনাদের চোখে খারাপ হতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমি চাকরিটাই ছেড়ে দিব। দেখুন, আপনি বেশি কথা বলছেন। বললাম না আমি সব কিছু ঠিক করে নিব। নীল আর কোনো কথা বলে না। তনু চুপ করে আছে। তনু কান্না করছে, তবে নীল সেটা বুঝতেই পারছে না। দেখলে তো বুঝবে। বারবার একটা কথাই মনে হচ্ছে। নীল তাকে মুখোশধারী শয়তান বলেছে। নীলের বলা প্রত্যেকটা শব্দ যেন ভেতরে হাহাকার শুরু করেছে। চোখের পলক ফেলার আগেই পানি গাল বেয়ে পড়ছে। মুখে কালো কাপড় থাকায় সেটা বোঝা যাচ্ছে না। আজকে বাসায় গিয়ে কি বলবে? বিকেলে যখন তার বাবা নীলের সাথে দেখা করতে চাইবে তখন কি হবে? এটা ভেবে টেনশনে শরীর শিউরে উঠছে। তনু যখন থেকে বুঝতে শিখেছে এখন তার বয়স 23, এখন অবধি একটা মিথ্যেও বলেনি।
নীলের জন্য ফ্যামিলিতে মিথ্যে বলেছে। তনুর বিশ্বাস ছিল নীলও তাকে মনে মনে পছন্দ করে। মানুষের চলাফেরায় বোঝা যায়, নীলের চলাফেরায়, কথা বলায়, ভাবভঙ্গিতে তনু সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সে ভুল ছিল। আসলে নীল তাকে কখনো ভালোই বাসেনি। এদিকে 1 মিনিট হয়ে গেল, নীল বাসার সামনে গাড়ি বন্ধ করে বসে আছে। তনুর সেদিকে কোনো খেয়ালই নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। নীল হালকা কাশি দিয়ে বলল, আমি এসে গেছি, নামতে পারেন। নীলের ডাকে হুঁশ ফিরে তনুর, করুণ চোখে নীলের দিকে তাকায়। আর একটা বার ভেবে দেখা যায় না? না, যায় না। আপনি আমার জায়গায় থাকলে আপনিও না বলতেন। আমার কিছু করার নেই। নীল এটা বলে গাড়ি থেকে নেমে জোরে দরজা লাগিয়ে দিল। তনু কিছুটা ভয় পেয়ে যায়। নীল গাড়িতে শরীর লাগিয়ে বসে আছে। তনু গাড়ি থেকে নেমে এক পা করে বাসার দিকে যাচ্ছে আর পেছনে ফিরে তাকাচ্ছে, কিন্তু নীল ভুল করেও তাকায়নি। সে নিচের দিকে তাকিয়ে আছে, তবে সে খুব ভালো করেই বুঝতে পারছে তনু তার দিকে তাকাচ্ছে। রাতে নীল আর রিফাত রুমে বসে আড্ডা দিচ্ছে। নীল সবকিছু ভুলেই গিয়েছে, যেন কিছুই হয়নি। এদিকে রিফাত হঠাৎ করেই বলে দিল, কিরে, আজকে শ্বশুরের সাথে কি কথা হলো? নীল ভ্রু কুচকে রিফাতের দিকে তাকায়। কিসের শ্বশুর, বুঝলাম না তোর কথা। তোর শ্বশুর জানাতের আব্বু আজকে তোর সাথে দেখা করতে এসেছিলেন বিকালে। তখন তুই বাসায় ছিলি না, তুই তখন বাইরে ছিলি। পরে ওনাকে ফোন দিয়েছিলাম তোর সাথে দেখা হয়েছে কিনা। উনি বললেন হ্যাঁ হয়েছে। আরে কি বলছিস ভাই, ফাইজলামি বন্ধ কর। আমি কাউকে বিয়ে করতে পারবো না, সেটা তুই জানিস খুব ভালো করে। কি বলছিস মামা? তনুর মতো একটা মেয়েকে পেয়েও তুই বিয়ে করতে চাইছিস না? তার মানে তোর মতো কপাল পরা পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তুই জানিস এই যুগে এরকম মেয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার? আমাকে বললে তো আমি চোখ বন্ধ করে বিয়ে করে নিতাম। বয়স হয়নি, তাতে কি হয়েছে? তাহলে তুই করে নে ভাই, আমাকে কেন প্যারা দিচ্ছিস? তনু তো আমাকে নয়, তোকে বিয়ে করতে চায়। তুই চুপ করবি? লাইট অফ কর, আমি ঘুমাবো। নীল চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রিফাত আর কথা না বাড়িয়ে লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। নীল চোখ বন্ধ করে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার তনুর চেহারা ওর সামনে চলে আসছে। তনু সকাল থেকে রুমের দরজা বন্ধ করে বসে আছে, এখনো কিছু খায়নি। তনুর বাবা তনুকে দরজা খুলতে ডাকছেন, কিন্তু তনু কিছুতেই খুলবে না। আচ্ছা, আমরা কি করলাম? খাবারও তো কোনো দোষ করেনি, তাহলে তুই না খেয়ে আছিস কেন? রাগ করলি নীলের সাথে, তাহলে সেই রাগ আমাদের উপরে ঢালার কি দরকার? নীলের কপাল খারাপ, তোর মতন একটা মেয়েকে দূরে সরিয়ে দিয়েছে। নীল যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে বিয়ের কথা শুনে পিছনে যেত না। প্লিজ আম্মু, শুধু শুধু আজেরা কথাবার্তা বলো না। আমি কারোর উপরে রাগ করিনি। যাও, আমাকে ডিস্টার্ব করো না রুমের ভেতর থেকে। তুই চিন্তা করিস না, ভাত খেয়ে নে, না হলে শরীর খারাপ করবে। আমি নীলের সাথে কথা বলছি, তোদের মতো কি হয়েছে সেটা আমি সমাধান করে দিচ্ছি। তুই শুধু কালকে সকাল পর্যন্ত অপেক্ষা কর। বুঝলাম না তোমরা কি শুরু করেছো। বললাম না আমাদের মধ্যে কিছু হয়নি, তাহলে কেন প্যারা দিচ্ছ? তনু কিভাবে বলবে? একটা মিথ্যাকে লুকাতে হাজারটা মিথ্যে বলতে হচ্ছে তনুকে। সবাই জানে একজন আরেকজনকে ভালোবাসে। নীল বলেছে এখন বিয়ে করতে পারবে না, তাই সব ঝামেলা। এটাই বলেছে। জিসান নাম্বার পেয়ে সাথে সাথে কল দিল নীলের ফোনে, কিন্তু কেউই রিসিভ করেনি। পরে আবারও কল দিল, এইভাবে বেশ কয়েকবার কল দিল, কিন্তু কেউই কল রিসিভ করেনি। আমার মনে হয় নীলের হাতের কাছে ফোন নেই, তাই রিসিভ করছে না। একটু পরে কল দাও। আচ্ছা, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি তোমার শ্বশুর, নীলের বাবা। ওই কে আপনারা? সেই কখন থেকে বাসায় ডেকে উল্টাপাল্টা কথা বলছেন। আমার বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর আপনি এসে বলছেন আপনার ছেলে আমার বোনকে ভালোবাসে। কি শুরু করেছেন? এই কথা যদি ওর শ্বশুরবাড়ির কেউ জানে তাহলে বিয়ে ভেঙে দিবে। তাহলে ভেঙে দাও বিয়ে। তোমার বোনের বিয়ে আমার ছেলের সাথে হবে। ওই মিয়া, বললেই হলো নাকি? আমাদের মান ইজ্জত বলে কিছু আছে। বিয়ের কার্ড অলরেডি ছাপা হয়ে গেছে। এদিকে নিশিতা দর্শকদের মতো মধ্যখানে দাঁড়িয়ে আছে। তো কি হয়েছে? আমরা কার্ডে টাকা দিয়ে দিব, জিসানের সেক্রেটারির। আপনি আমাদের টাকার গরম দেখাচ্ছেন? আপনার মতো বড় লোকদের দিনে 4-5 বার কদম তুলিতে বেচা কেনা করতে পারবো আমি?
তাহলে আপনি আমার স্যারের সিমেন্ট ফ্যাক্টরি কিনে দেখান। স্যারকে কিনতে হবে না, যদি কিনতে পারো তাহলে আমরা চলে যাব। শান্ত, কি বলছিস এসব? এটা আমাদের ছেলের শ্বশুর বাড়ি, বেয়াদবি করা যাবে না। শান্তর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনারা মাইন্ড করবেন না। শুধু সিমেন্ট কেন, ওনার যা আছে বল, আমি কিনে নিব। মিগি মেহানা গ্রুপ। কোন মেঘনা? ফ্রেশ চিনো? রানা এবার চুপ করে গেল। নিশিতার বিশ্বাস হচ্ছে না জিসানের বাবার এত টাকা পয়সা। তাহলে নীলু কি আমাকে মিথ্যা বলল? নিশিতা এইসব ভাবছে। দেখুন, আমি চাইলে জোর করে হলেও আপনার মেয়েকে আমার ছেলের জন্য তুলে নিতে পারবো, কিন্তু আমি সেটা করব না। আমিও ভালোবেসে বিয়ে করেছি, তাই ভালোবাসার মর্ম বুঝি। আমার ভালোবাসা আমার বাবা মেনে নেননি, তাই পালিয়ে বিয়ে করেছি। যাকে সে অনেক কথা। আমি চাই না আমার ছেলেও পালিয়ে বিয়ে করুক। ভালো হয় আপনারা রাজি হয়ে যান, আমরা ধুমধাম করে ওদের বিয়ে দেব। বুঝিয়ে বললে সবাই রাজি হয়ে যায়। বাসায় কবে এসেছো? নিশাদ মনে মনে অনেক খুশি। নীল পরদিন সকালে ওদের বাসায় যায়। অনেক ভেবে চিন্তে দেখলো, এখন চাকরি ছেড়ে দিলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। সামনের মাসে টাকার দরকার। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে নীল। এখনো বাসা থেকে কেউই বের হয়ে আসছে না। দরজায় নক করলো। আন্টি, তুবা কোথায়? দেরি হচ্ছে তো। ওরা কেউ আজকে যাবে না, তুমি বরং কালকে এসো। কেন আন্টি, কোনো সমস্যা হয়েছে? আন্টি তখন বড় বড় চোখ দিয়ে তাকালেন নীলের দিকে। সব সমস্যা বাড়িয়ে বলছে কোনো সমস্যা? এখন কিছু বলাও যাবে না, মেয়ের জামাই বলে কথা। না হলে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতেন। না বাবা, তেমন কোনো সমস্যা নয়। তনুর শরীর খারাপ, তাই যাবে না। তখনই তুবা আসলো দরজার সামনে। নীল ভাইয়া, তুমি এসেছো? তোমরা নাকি আজকে যাবে না? না, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তুমি কালকে পড়াতে আসোনি কেন? আন্টি তখন ভেতরে চলে গেলেন আর তুবা নীলকে বাইরে নিয়ে আসলো। আচ্ছা, কি হয়েছে ভাইয়া? তুমি আপুকে কি বলেছো? কই, আমি কি বলবো? কেন, কি হয়েছে তোমার আপুর? মিথ্যে বলো কেন? তুমি বলনি আপুকে বিয়ে করতে পারবে না? আরে কি বলছিস বোন, তুইও পাগল হয়ে গেলি তনু আপুর মতো? আমি যেটা বললাম তুমি সেটার উত্তর দাও। তোমার জন্য আমার আপু কালকে থেকে না খেয়ে আছে। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তুবা, তুই ছোট মানুষ, কিছু বুঝবি না। সো তুই চুপ থাক। আর হ্যাঁ, তনু আপুকে বলিস খেয়ে নিতে। আমি ছোট মানুষ? আচ্ছা, আমিও দেখবো তুমি বিয়ে কিভাবে না করো। তুবা হন হন করতে করতে চলে গেল। এদিকে নীল বাসায় চলে আসে আর তুবা রুমে গিয়ে মামাতো ভাই শাওনকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। বিকেলে নীল আর রিফাত বাসার সামনে টং দোকানে বসে চা খাচ্ছে। তখনই হামলা শুরু হয়ে গেল। শাওন সহ 8 জন 4টা বাইক নিয়ে এসেছে, হাতে লাঠি। এই নীল, এদিকে আয়। হ্যালো, কে? কারণ শাওন ওদের কলেজেই পড়ে, সিনিয়র, বখাটে ছেলে। কি হলো, তোর আসতে এতক্ষণ লাগে এইদিকে? নীল সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? তুই এইগুলা কি শুরু করছিস ভাই? আমি আবার কি করলাম শাওন ভাই? আমি আপনার কথা বুঝতে পারছি না। এই বেটা, তুই আমার কথা বুঝিস না? এতদিন তনুর সাথে রিলেশন করে এখন বিয়ের কথা বলতে মানা করে দিলি? সরি ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। তনু আপুর সাথে রিলেশনে যাইনি। এই দেখ, মিথ্যে শুনলে আমার মাথা কাজ করে না। সেদিন মার্কেটে তোর জন্য কাপড় কিনেছে, ঘড়ি কিনেছে। ফুপু জিজ্ঞেস করলে বলেছিল শাওন ভাইয়ের জন্য কিনেছি। ও মা, পরে আমাকে না দিয়ে তোকে দিয়েছিল। সেদিন বুঝতে পেরেছিলাম তোদের মধ্যে কিছু চলছে। আজকে সেটা তুবা ক্লিয়ার করে দিল। আরে ভাই, আপনি ভুল ভাবছেন। আমি এই চুপ, আর একটাও মিথ্যে বলবি না। সুনাই মরি থাকতে হইলে আগামী 3 দিনের ভেতরে তোকে তনুকে বিয়ে করতে হবে, নাহলে গুম করে ফেলবো তোকে। শাওন কোমরে থাকা বন্দুক দেখিয়ে দিল। সাথে সাথে নীলের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ভাই, আপনি আমাকে এইভাবে বলতে পারেন না। নীল ভয়ে বেচারা শেষ হয়ে যাচ্ছে। এই চুপ, আমি কিভাবে বলতে পারবো? সেটা কি তোর কাছ থেকে শুনবো? ভালোই ভালো বিয়েতে রাজি হয়ে যা, না হলে আমার পিস্তলের 2টা ক্যাপসুল তোর মাথায় গিটার বাজাবে। তখনই নীলের ফোনে কল আসে। নীল বেচারা ভয় পেয়ে চুপসে আছে। এদিকে ফোনের রিংটোনের কারণে শাওনের কানে সমস্যা হচ্ছে। এই বেটা, ফোন ধরিস না কেন? জি। শাওন ধমক দিয়ে নীল ধমক শুনে ফোন রিসিভ করে। ওপাশ থেকে নূরজাহান বেগম
হো হো করে কেঁদে দিলেন। নীলের বুঝতে অসুবিধা হয়নি এরা তার আম্মু। আম্মু কি হয়েছে তোমার, কাঁদছো কেন? নীলও কান্না করে দিল। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে বুঝতে পারিনি, সত্যিটা না জেনেই। আম্মু প্লিজ তুমি কান্না বন্ধ করো, আমার আম্মু কোনো ভুল করতেই পারেন না, প্লিজ কান্না বন্ধ করো। নীল চোখের পানি মুছে। কালকে থেকে তোর ফোন ট্রাই করছি, কেউ কল রিসিভও করছিল না। কোথায় আছিস তুই বল, আমরা এক্ষুনি তোকে নিতে আসছি। তোমাদের আসতে হবে না, আমি আজকেই চলে আসবো। কিন্তু তুই এখন আছিস কোথায় সেটা বল। আমি এখন নোয়াখালী, সো। আর কিছু বলতে পারলো না, তার আগে শাওন ফোন নিয়ে বন্ধ করে দিল। কিরে তুই চলে যাবি মানে? কোথায় যাবি? ভাইয়া আপনি আমার ফোন দিন, আমি বাসায় যাব। তাহলে তনুর কি হবে? তোর কি মনে নেই কেউ তোকে ফোন দিয়ে চলে যেতে বলবে আর তুই চলে যাবি? তাহলে সেটা তোর ভুল ধারণা। তোকে হুদায় 3 দিনের ভেতরে সময় দিতে যাচ্ছিলাম। তোর আর তনুর বিয়েতে আজকেই হবে। বিয়ের পর যেখানে খুশি তনুকে নিয়ে যাস, কেমন? প্লিজ ভাই আমাকে এখন যেতে দিন, আপনি যাকে বলবেন আমি তাকে বিয়ে করব, প্লিজ আমাকে এখন যেতে দিন। এই রিফাত আর তোর বোন জামাইকে বাইকে তোল। দুজন মিলে নীলকে মাঝখানে বসিয়ে দিল, সাথে রিফাতকেও অন্য সাইকেলে তুলে নিল। কিছু দূরে গিয়ে শাওন তার ফুপুকে ফোন দিয়ে বলল নীল তনুকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে এবং সে আজকেই বিয়ে করবে, বাসায় কাজে নিয়ে আসার জন্য। ফুপুর বাসার বাইরে এসে নীলকে ওয়ার্নিং দেওয়া হলো। সাইম তুই আর শুভ রিফাতকে নিয়ে আমাদের বাংলোতে চলে যা, আমি যখন বলবো তখন মেরে ফেলবি, যদি বিয়ে না হয় তবেই, আর আগ অবধি একটা ফুলের টোকাও দিবি না। শাওন তার বন্ধুদের বলে দিল। ওরা রিফাতকে নিয়ে চলে গেল। নীল অসহায়ের মতো তাকিয়ে আছে। ভাই আপনি আমাকে মেরে ফেলুন, কোনো সমস্যা নেই, তবুও রিফাতের কিছু করবেন না প্লিজ। হাত জোর করে। দেখ ভাই আমি কাউকে কিছু করব না, আমার কথা শুনলে আমার মতো ভালো মানুষ তুই এই পৃথিবীতে দ্বিতীয় পিস পাবি না, আর কথা না শুনলে আমার থেকে খারাপ এক পিসও নেই। এখন দেখ তুই কী করবি। ঠিক আছে ভাই আমি বিয়ে করব, তার আগে কথা দিন রিফাতের কিছু হবে না। আমার বিপদে ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তাই আমিও চাই না আমার জন্য রিফাতের কিছু হোক। আরে ভাই আমি এতটাও খারাপ নই, তোর জন্য তনুকে মরতে যাচ্ছিল তাই আমি এরকম করেছি। রিফাতের কিছু হবে না, এখন তুই লক্ষ্মী ছেলের মতো মুখটা ভালো করে পরিষ্কার কর। শাওন নীলকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। এদিকে কাজীও চলে এসেছে। কেউ জানতে চায়নি নীল হঠাৎ করে আবার কিভাবে রাজি হলো, তাও নিজের ইচ্ছায়। সবাই মনে করেছে শাওন তাকে বুঝিয়ে বলেছে, তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। তুবা তনুর রুমে যায়। এই আপু তাড়াতাড়ি রেডি হ, নীল ভাইয়া চলে এসেছে, একটু পরে কাজীও চলে আসবে। আচ্ছা তোর নীল ভাইকে একটু আমার রুমে পাঠিয়ে দিবি? কেন, এখন রুমে এসে কি করবে? তাছাড়া আমিও বলেছিলাম আসতে, সে বলল একেবারে বাসর ঘরে আসব। থাপ্পড় মেরে কান লাল করে ফেলবো, চল যা এখান থেকে। তুবা মুখ ভেঙচি কেটে চলে আসলো। অতঃপর বিয়েটা হয়েই গেল। কবুল বলার আগ অবধি হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আল্লাহ এ কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে? এখন যদি আম্মু জানতে পারেন আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি, তাহলে আবার আরেকটা ভুল বোঝাবুঝি শুরু হবে। যখনই সবকিছু ঠিক হতে যাচ্ছিল ঠিক তখনই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। তনু তুমি কাজটা ঠিক করনি, পস্তাতে হবে তোমাকে। নীল তনু রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তনু খাটের উপরে বসে আছে ঘুমটা দিয়ে। নীলের সেই দিকে কোনো খেয়াল নেই। রিফাতের জন্য টেনশন হচ্ছে, তার হাতে ফোনও নেই, কিভাবে জানবে রিফাত কেমন আছে? এদিকে আম্মু তো টেনশনে পাগল হয়ে যাবে। শাওন ফোনটাও দিয়ে যায়নি। 7-5 ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে তনুর মোবাইল বালিশের পাশে রাখা। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকতে যাবে, কিন্তু ঢুকতে পারে না, লক করা ছিল ফোন। এই মুহূর্তে তনুর ফোন দিয়ে কথাটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে তনুর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না, ফোন হাতে নিয়ে পায়চারি করছে। লকটা খেলে দেওয়া যাবে? তনুর দিকে ফোনটা বাড়িয়ে দিল। তনু চুপচাপ লক খুলে আবার নীলের হাতে ফোনটা দিয়ে দিল। রিফাতকে কল করলো। হ্যালো কে? আমি নীল বলছি, তুই এখন কোথায়? আমি তো বাসায়।
কিন্তু তুই এখন বাসর ঘরে বিড়াল না মেরে আমাকে কেন কল দিয়েছিস? তোর ফাইজলামির গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দিব। শাওন তোর কোনো ক্ষতি করেনি তো? আরে বেটা, ওই শালা তো আজ তো একটা ফাপড় পাস। শালা বাচ্চাদের খেলনা পিস্তল দিয়ে আমাকে ভয় দেখিয়েছে। কি বলছিস? আরে বেটা, আমাকে নিয়ে আটকে রাখা হয়েছিল। 7টার দিকে শাওন এসে আমাকে খুলে দিল, বলল বাসায় চলে যেতে, সাথে হাতের মধ্যে পিস্তল ধরে দিল। আমি হাতে নিয়ে দেখলাম ওটা ভাঙ্গা সুপার গুল দিয়ে জোড়া লাগানো হয়েছে। তুই তো শালা ভয় শেষ হয়ে যাচ্ছিলি। রিফাতের কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে। এই আর হাসতে হবে না, যা বিড়াল মার। নীল। রিফাত টুট 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 ফোন কেটে দিল। নীল এবার আম্মুকে কল দিতে যাবে, কিন্তু দিতে পারে না। যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার নীলের মনে পড়ছে না, তাই নিচের ফোনে কল দিল নাম্বার আনার জন্য, কিন্তু শাওন ফোনটা রিসিভ করছে না। বেশ কয়েকটা দেবার পরেও যখন ফোন তুলছিল না, তখন বিরক্তি নিয়ে তনুর ফোনটা খাটের উপর ছুঁড়ে মারে। এতে ফোনের তো কিছু হয়নি, তবে তনুর হাতে গিয়ে পড়ে। তনু উফ বলে শব্দ করে। নীল সেটা দেখেও না দেখার মতো করে থাকে। এদিকে হঠাৎ করে কথা বলতে বলতে ফোন কেটে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি নূরজাহান ও জিসান, তাই তারাও নোয়াখালীর দিকে বেরিয়ে পড়লেন। ঢাকায় চলে এসেছেন, এখন কালকে সকালে যাবেন নোয়াখালী। জিসান অবশ্য নীলের নাম্বারটা পুলিশের কাছে দিয়ে রেখেছে। রাত অনেক হয়েছে, ঘুমাবেন না? নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ তনু এই কথাটা বলে উঠল। পেছনে তাকিয়ে দেখলো তনু দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দিয়ে। না, আমি ঘুমাবো না, আপনি ঘুমান, আরামসে ঘুমান। এরকম ভাবে বলছো কেন? তো কিভাবে বলবো শুনি? আমার ঘুম হারাম করে এসে বলছেন ঘুমাবো না কেন? যাও ঘুমাও গিয়ে। তনু ধমক খেয়ে সোজা খাটে এসে বসে পড়ে। তনু কিছুই বুঝতে পারে না নীল হঠাৎ এরকম করছে কেন। মিনিট 5 পর নীল একটা বালিশ নিয়ে মিনিট 5 মধ্যে নীল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তনু পাশে এসে দাঁড়িয়ে আছে। নীল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার মায়ের কথা মনে পড়ছে। সবকিছু তো ঠিক হতে যাচ্ছিল, মাঝখানে এই আপদটা এসে সব গোলমাল করে দিল। চোখ খুলে দেখে তনু এখনো দাঁড়িয়ে আছে। নীলের মাথা খারাপ হয়ে যায়। কি সমস্যা আপনার? আপনার না ঘুম পাচ্ছিল, তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিভাবে ঘুমাবো? আপনি তো এখানে শুয়ে আছেন। আপনার মনে আছে আজকে আমাদের বাসর রাত? খাটে চলুন। বুঝলাম না, কিসের বাসর রাত? আমি তো এই বিয়ে মানি না। আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। আপনার লজ্জা করলো না নিজের থেকে 3 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে? আপনি না নিজের ইচ্ছেতেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, তাহলে এখন কেন বলছেন আপনাকে জোর করা হয়েছে? বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে। দেখুন, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। আর জানার দরকারও নেই, আমাকে পেয়ে গেছেন তো ব্যাস, তাতেই হলো। আপনি খুশি থাকলেই চলবে। এখন চুপচাপ গিয়ে ঘুমান। তনু আর একটাও কথা বলেনি, চুপ করে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটা সামনে ভেসে উঠল। একটা পরী এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে। নীলের খুব ভালো লাগছে দেখতে, আবার ভয়ও করছে। কখন গলা চেপে ধরে। নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করছে। এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারে এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকের 500 মিটার দূরের একটা বাসায় আছে। পুলিশ রাতেই গিয়ে বাসায় ঢুকে পড়ে। 1টা বাজে শাওনের রুমে বাইরে 5 জন পুলিশ এসেছে। শাওনের মা বাবা কারণ জানতে চাইলে, এই বাসায় নীল আছে? কে নীল? আমরা কোনো নীলকে চিনি না। আচ্ছা, আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে? আরে কি বলছেন আপনারা? আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে? আপনার ছেলেকে ডেকে দিন, না হলে আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকবো। শাওনের মা তাকে ডাক দিলেন। ঘুম ঘুম চোখে শাওন দরজা খুলে। সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায়। নীলকে তো পাওয়া যায়নি, তবে নীলের মোবাইল পাওয়া গেছে। স্যার, আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে। এখন ওকে কিছু জিজ্ঞাসা না করে থানায় নিয়ে চলুন। হে স্যার, এখন কিছু জিজ্ঞেস করলে ড্যামা করবে। সকাল 7:30 শাওনকে থানায় নিয়ে যাওয়া হলো।
কিন্তু শাওন কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল। সকাল হওয়ার আগে এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের। এই বল, তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? আরে স্যার কি বলছেন? আমি কাকে লুকিয়ে রেখেছি? ও, তাহলে তুই কিছু জানিস না, তাই তো? জি স্যার, আমি কিছুই জানি না। এমনি আমি এটাও জানি না আমাকে কেন কি জন্য নিয়ে আসা হয়েছে। কুত্তার বাচ্চা, তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে আর তুই বলছিস কিছুই জানিস না? এই কথা শোনা মাত্রই পুলিশের মাথায় রক্ত উঠে যায়। এই বলে মাইট শুরু করে দিল। শাওনকে আর একটাও কথা বলতে দিল না। 30 মিনিট মারার পর হাঁপ ছাড়ল। শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো, স্যার আপনি কোনো ফোনের কথা বলছেন, একটু ক্লিয়ার করে বলবেন? পুলিশ চোখ রাঙিয়ে 2টা বাড়ি মারলো শাওনের পাছায়। শালা, তোর হাতে যেই ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি। নীল, ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল। ও স্যার, এটা তো নীলের ফোন। একটু আগে না তুই কিছুই জানতি না, তাহলে এখন জানলে কিভাবে? আরে স্যার, আমার কথা শেষ করতে দিন। নীল আমার ফ্রেন্ড, ওর ফোন আমার কাছে ভুল করে ফেলে গিয়েছে। সত্য কথা বললে আরও বেশি কেলাবে ভাই। এমনই তোর ফ্রেন্ড হয়ে গেল? তুই না শালা মাদারচোদ, নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। স্যার আমি ওকে লুকিয়ে রাখিনি। আপনি আমাকে আপনার মোবাইল দিয়ে দেন, আমি ওকে ফোন করে আসতে বলছি। ট্রেনটি আসামির ফোনটা নিয়ে আসো। শাওন ফোন পেয়ে তাড়াতাড়ি তনুর নাম্বারে কল দিল। একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে পাশে তাকিয়ে দেখলো নীল সোফায় ঘুমিয়ে আছে। হ্যালো, ওই নীল কোথায়? কি হয়েছে? এত সকালে ফোন দিলি কেন? উনি তো ঘুমাচ্ছেন। আরে রাখ তোর ঘুম, আমাকে পুলিশ ধরেছে, তুই নীলের কাছে ফোনটা দে। 1 মিনিট, হুট করে দিচ্ছি। এই যে শুনছেন? তনু নীলের বুকের উপর হাত রেখে হালকা করে ধাক্কা দিচ্ছে। নীল হঠাৎ করেই লাফ দিয়ে ওঠে, যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করে কেউ ডাকে? কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল। তনু ধমক খেয়ে কিছু না বলে ফোনটা নীলের দিকে এগিয়ে দেয়। আমি আপনার ফোন দিয়ে কি করব? আপনার ফোন এসেছে। নীল ফোন হাতে নিয়ে দেখল শাওন নামের সেই নাম্বার। হ্যালো নীল ভাই, আমার একটু থানায় আসতে পারবে? নাহলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলবে। আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে? আরে ভাই, ওনারা ভাবছেন তোমাকে আমি কিডন্যাপ করে রেখেছি। প্লিজ ভাই, আমাকে বাঁচাও। নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন দিয়ে বলে দিয়েছে ওনারা আরো সকালে রওনা দিয়েছেন, এখন লাকসাম আছেন, 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। 30 মিনিটের ভেতরে নীল চলে গেল থানায়। আগে শাওনকে বাইরে বের করলো। শাওনের এই অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল। শাওনকে নিয়ে চলে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয়। কারণ জানতে চাইলে বলল, আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে। নীল শোনা মাত্র খুশিতে পুলিশকে জড়িয়ে ধরলো। শাওনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো। কয়েকজন লোক এসেছে, সাথে নূরজাহান বেগম। নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে। ছেলেটা কত বড় হয়ে গিয়েছে। নীলকে তার মা সিলেটে নিয়ে চলে আসেন। মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেল। আর রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল, তনুর কথা তো তার একদম মনেই ছিল না। গাড়িতে বসে আছে, গাড়ি ঢাকার দিকে এগোচ্ছে। সামনে ড্রাইভার আর জিসান বসে আছে, পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে। এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বকবক করেই যাচ্ছে। জিসান সেটা খুব ভালো করেই দেখে যাচ্ছে। নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা। জিসান বারণ করে দিল। জিসান চাই কিছুদিন পরে জানাতে, আগে সবকিছু আগের মতো হোক, তারপর একে একে 2 দিন চলে যায়। নীল ভুল করেও তনুর সাথে যোগাযোগ করেনি। তনু বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। তনু এটা বিশ্বাস করে। পরের দিন সকালে নিশাদ নীলের বাসায় আসে। পরের দিন সকালে নীল ছাদে বসে আছে, তখনই নিশাদ আসলো। নিশাদকে দেখে একটু নড়ে চড়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকলো। নিশাদ কাছে এসে নীলের পাশে বসে বলল, হালকা কাশি দিল। অমনি নীল হালকা চোখে একবার তাকালো নিশাদের দিকে। বাসায় কবে এসেছো? নীল চুপ করে আছে, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কেন জানি এই মুহূর্তে নিশাদকে সহ্য হচ্ছে না।
চট করে মনে পড়ে যায় সেদিন নিশাদ নীলকে জালুস বলে গালি দিয়েছিল। নিমিষেই মাথা খারাপ হয়ে যায়। কি হলো, কথা বলছো না যে? মনে হয় অভিমান করে আছো। অভিমান করার কথা, আমার ওই দিন ওরকম করে বলা ঠিক হয়নি। কে আপনি? নিশাদ কিছুটা অবাক হয়ে বলল, কে মানে? আমাকে তুমি চিনতে পারছো না? ফাইজলামি করছো কেন? ফাইজলামি করব কেন? এই তুই কে, আর এখানে কি করছিস? ফাইজলামি চুদাই। তুই কে, তোকে চিনব? কত সুন্দর একা একা বসেছিলাম, শালির বেটি এসে মুড খারাপ করে দিল। নিশাদ কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। নীল দেখতে পেয়েছে নিশাদ চোখের জল আড়াল করার ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নীলের ভাবতেই অবাক লাগে, মানুষ এত বেহায়া কেমনে হয়। এত কিছুর পরেও ভাব জমাতে এসেছে। নীল একা একা বিড়বিড় করছে। মন খারাপ হয়ে যাওয়াতে নীল নিচে চলে আসে। নূরজাহান বেগম খাবার টেবিলে বসে আছেন, তার পাশেই নীলু আর মামুনি বসে আছে। আপনাদের বলা হয়নি, সেদিন নোয়াখালী থেকে ফিরে পরের দিন নীলু আর মামুনিকে বাসায় নিয়ে এসেছিল। মানুষ মাত্রই ভুল করে। যে মানুষগুলো ভুল করে, ভুল বুঝতে পেরে স্বীকার করে নেয়, আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আম্মু তো প্রথমে সোজা না করে দিয়েছিলেন। আমার জোরাজোরিতে আম্মু রাজি হলেন। সেদিন জিসান আঙ্কেল ঢাকা চলে যাবেন, ওনাকেও নিয়ে গিয়েছিলাম। রাকিব আমার বয়সে বড় হয়। জিসান আঙ্কেল তাকে সাথে করে নিয়ে গেছেন, ওনার কোম্পানিতে চাকরি দিবেন। নীলু এখনো অবধি আমার সামনে চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। কিভাবে বলবে? ভুল তো আর ছোটখাটো করেনি। আম্মু তো এখনো মাম্মির সাথে কথা বলেননি, যদিও আমি নিজেও এখনো কথা বলিনি। বলবো, সময় আসুক। বাসায় নিয়ে এসেছি তার মানে এই নয় সবকিছু বলে গিয়েছি। আমি চাই না আমার ফ্যামিলির কুকর্ম কেউ জানুক। পাশে নানা ভাই বসে আছেন, ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই। এই বুড়ো আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছো। কি করব, তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। আর তাছাড়া তুই তো বউয়ের সাথে আড্ডা দিতে বিজি ছিলি। আরে কি বলো, এখানে বউ কোথা থেকে আসলো? নীল, তুই নিশাদকে কি বলেছিস? নিশাদকে আমি কি বলবো? কই, আমি তো কিছু বলিনি। তুই কিছু না বললে নিশাদ কান্না করে বাসা থেকে চলে গেল কেন? ও আরে, ওর একটা ফোন এসেছিল। নিশাতের বান্ধবী রোহির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে গিয়েছে। তুই মিথ্যে বলছিস? ধ্যাত, শান্তিতে খেতেও দিবে না। নীল চেয়ারে বসে খাবারগুলো মুখে দিতে লাগলো। কি হয়েছে বল আমাকে। আমি কিন্তু এখন উঠে চলে যাব। আচ্ছা, যেতে হবে না, খাওয়া শেষ করে আমার রুমে আয়, কথা আছে। আম্মু চলে গেলেন। নীল চুপচাপ খেয়ে যাচ্ছে। এই কম করে খাবার খা, না হলে মোটা হয়ে যাবে। নীলু নীলের দিকে তাকিয়ে পানি খেয়ে বসে আছে। ও মা, মন খারাপ কেন? আচ্ছা খেয়ে নে। তুই মোটা কিভাবে হবি? তোর তো শরীরে কিছুই নেই, শুধু হাড়গোড় ছাড়া। নীলু এবার ফিক করে হেসে দিল, তবে কিছু বললো না। বলার মুখ তার নেই। নীলের দিকে তাকিয়ে ভাবছে। কি রে, এইভাবে তাকিয়ে কি ভাবছিস? না খেলে উঠে চলে যা, না হলে আমার দিকে যেইভাবে তাকিয়ে আছিস পরে আমার পেট ব্যথা করবে। নীলু নীলের দিকে তাকিয়ে মুচকে হেসে চলে যায় রুমে। এদিকে মামুনি আমাদের এসব কথাবার্তা শুনে অবাকের উপরে অবাক হচ্ছেন। এত ভালো সরল মনের ছেলে, তাকে কত কষ্টই না দিয়েছে, তবুও সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে। একবারও প্রতিবাদ করতে চায়নি। ছে, নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে। কি করে পারলাম ছেলেটার উপর মিথ্যা অভিযোগ দিতে? এত কিছুর পরেও তার বাবা ভাতের উপরে আঙুল ঘুরাচ্ছে। নীল সেটা খুব ভালো করে খেয়াল করেছে। মামুনি, কি ব্যাপার বলো তো? তুমি না খেয়ে তো কি ভাবছো? আচ্ছা, তোর কখনো মনে হয়নি আমরা যা কিছু করেছি তার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত? মামুনি, প্রতিশোধ নিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। আমাদের কাছের মানুষগুলো ভুল করবে, তাই বলে তাদের শাস্তি দিতে হবে নাকি? আর শাস্তি দিলে সেই মানুষটা দ্বিতীয়বার একই ভুল করে দ্বিতীয়বার ভাববে না। আর যদি আমরা তাদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিও, তাদের একটু ভালোবেসে বুঝাই, তাহলে সে বুঝবে আর একই ভুল দুইবার করার চিন্তাও করবে না। আর তোমরা যেই ভুলটা করেছো না, তার শাস্তি হলো তুমি আমাকে যতটা ভালো আগে বাসতে ঠিক ততটা ভালোবাসবে এখন। এটা আমার অর্ডার। মামুনি কি বলবেন কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চোখের কোণে পানি চিকচিক করছে। কি হলো মামুনি, তুমি আবার বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি এই ফ্যামিলির কেউ না থাকা সত্ত্বেও ছোটবেলা থেকে এখন অবধি যতটা ভালোবাসা তোমরা সবাই আমাকে দিয়েছো, সেই ভালোবাসার কাছে এটা তো সামান্য চুল পরিমাণ অভিযোগ। তোমাদের জন্য আমি আমার প্রাণটা হাসি মুখে দিয়ে দিতে পারি। আমার একটাই অনুরোধ, আমি জানি না আমার বাবা মা কারা, আর জানতেও চাই না।
আমি তো এটা মেনে নিয়েছি, তোমরা সবাই আমার ফ্যামিলি, আমার আপনজন। কখনো কোনো দিন আমাকে আমার মায়ের থেকে, সবার থেকে আলাদা করে দিও না। বাঁচতে পারবো না। চোখের পানি খাবারের উপর পড়ল। নীল তার রুমে চলে যায়। মামুনি আর নানা ভাই পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছেন। বোমা, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি আমার ছেলের বউ কিভাবে হলে? ছেলেটাকে এত বড় হওয়া না দিলেও পারতে। খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। নীল রুমে বসে আছে, ফোন হাতে নিয়ে দেখলো তনু 100+ কল দিয়েছে। সব সময় মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। তাছাড়া বাসায় আসার পর থেকে ভুল করেও একবার ফোন হাতে নিয়ে দেখেনি। কল ব্যাক করতেই ওপাশ থেকে চট করে রিসিভ করে ফেলে। মনে হয় ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় আছেন? আজকে 3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। আপনার কিছু হয়নি তো? শাওন বলল আপনাকে আপনার মা নিতে এসেছেন। আপনি এখন কোথায় আছেন? একসাথে আরো হাজারটা প্রশ্ন ছুড়ে মারলো নীলের দিকে। আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? আপনাকে কতবার কল করেছি কিন্তু কেউ কল রিসিভ করেনি। ফোন আমার কাছে ছিল না, আর আম্মু হঠাৎ করে আমাকে নিতে আসলে আর কাউকে বলার সুযোগ পাইনি, তাই না বলেই চলে এসেছি। আপনি ভালো আছেন তো? খুব হ্যাপি। আমার থেকে সুখী এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। নীল ভুল করেও জানতে চায় না তনু কেমন আছে। এদিকে নীল চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তনুর মা বাবা ব্যাপক টেনশনে পড়ে গিয়েছিল। আচ্ছা, আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? এই আপনি পাগল নাকি? আম্মু এখনো কিছুই জানে না। জানলে আমাকে আবার বাসা থেকে বের করে দিবে। ও, তনুর মন খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনি আমাদের বাসায় কবে আসবেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। আরে আমি আর এসে কি করব? দেখতে ইচ্ছা করলে আমি পিক হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, মন ভরে দেখে নিও। আচ্ছা, আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন না? আরে আপু, আপনি আমার বাসায় এসে কি করবেন? আচ্ছা ঠিক আছে, সামনের 2 মাস পর ঈদ আসছে, তখন চলে এসো। আপনারা সবাই ঘুরে যাবেন আমার শহর। নিমিষেই তনুর মনটা আবার খারাপ হয়ে যায়। সে কি বলছে? নীল তার ঠিক উল্টো উত্তর দিচ্ছে। সে হয়তো ভুলেই গিয়েছে তনু তার বিবাহিত স্ত্রী। তনু আর কিছুই বলতে পারে না। আস্তে আস্তে গলার আওয়াজ কমে আসে। ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন কথা হবে বলে ফোন কেটে দিল নীল। মনে হলো আম্মু তাকে বলেছিল রুমে যাওয়ার জন্য। নীল রুমে ঢুকে দেখলো তার আম্মু কারো সাথে ফোন আলাপ করছেন। নীলকে দেখিয়ে ফোন কেটে দিলেন না। আই বস। নীল তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাবাই, তোর কি শরীর খারাপ? না, শরীর খারাপ কেন হবে? হঠাৎ করে শুয়ে পড়লি, তাই ভাবলাম তোর শরীর খারাপ। আমার আর শরীর খারাপ সম্ভব নয়। আচ্ছা শোন, তুই সবসময় তোর বাবার সম্পর্কে জানতে চাইতি না? যখন জানতে চাইতাম তখন আমি বোকা ছিলাম, এখন আর জানতে চাইবো না। যেখানে আমার বাবা মা আমার জন্মের পর আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে, কেউ জানে না আমার মা বাবাকে, তাহলে তোমরা কিভাবে জানবে? নীল, কি বলছিস এইসব? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। রাগ করো কেন? আচ্ছা বাদ দাও ওসব কথা, কেন ডেকেছো সেটা বলো। বাদ দেবো কেন? আমারই ভুল হয়েছে। ছোটবেলায় তোকে সত্যিটা বলিনি। তোর বাবা আছে, আমরা ছাড়াও তোর আর একটা ফ্যামিলি আছে। এতদিন তোকে সেটা বলিনি, তার প্রয়োজনও পড়েনি। কিন্তু এখন বুঝতে পারছি না বলে কতটা ভুল করেছি। তাহলে হয়তো আজকে তোকে কেউ জারজ বলে গালি দিতে পারতো না। যেখানে আমার মা আমাকে জন্মের পর ফেলে চলে গিয়েছে, সেখানে কেউ জানে না আমার বাবাকে মাকে, তাহলে লোক তো জারজ বলবেই, এটা স্বাভাবিক। কিন্তু তোর তো সবাই আছে, বাবা আছে, ফ্যামিলি আছে। আর হ্যাঁ, তোর মা তোকে ছেড়ে যায়নি, তোর থেকে তোর মাকে কেড়ে নেওয়া হয়েছে। হয়তো আল্লাহ এইটাই চাইতেন। কেড়ে নিয়েছে মানে? তোর মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, যেটা তোর দাদা আর তার ভাই মেনে নিতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টের নাম করে ওরা মেরে ফেলেছিল তোর মাকে, আর তোকে আবর্জনায় ফেলে দিয়েছিল। ভাগ্যক্রমে তুই বেঁচেছিলি। তখন আমার মায়ের প্রেমিক কি করছিল? উনি কোথায় ছিলেন? ভালোবেসে বিয়ে করতে পারলেন, ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না। নীল তার মায়ের এরকম নির্মম মৃত্যুর কথা শুনে ভেতরটা শিউরে উঠছে।
তুই ভুল বুঝতে পারছিস। তোর বাবা তখন দেশে ছিল না। ওরা তো তোর মায়ের লাশটাও তোর বাবাকে দেখতে দেয়নি। যখন জানতে পেরেছিল এটা অ্যাক্সিডেন্ট নয় খুন, তখন তার চাচা আর কামরুলকে কুপিয়ে খুন করেছিল। পরে তোর বাবা জেলে চলে যায়। তোর বাবা জানতো না তুই বেঁচে আছিস। জানলে হয়তো খুন করে জেলে যেত না, তোর দিকে তাকিয়ে সব ভুলে যেত। এদিকে তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল তোকে ওই বাড়ির ছায়াও যেন তার উপরে না পড়ে। তুই হয়তো জানিস না তোর মা স্বামীরা আর আমি কত ভালো বন্ধু ছিলাম। সেটা তোকে বলেও বোঝাতে পারবো না। নীলের চোখের জলে আর নাকের জলে এক হয়ে গিয়েছে। মায়ের শাড়ির আঁচল ভিজিয়ে দিয়েছে নাকের পানি আর চোখের পানি মুছে। মা বাবা কোথায়? কোনো জেলে আছে বলো, আমি দেখা করব। তোর বাবা এখন জেলে নয়, খুন করার 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে যায়। 2টা খুন করলে 3 মাস পর জেল থেকে বের হওয়া যায়? আরে পাগল, তোর বাবা ছিল তার বাবার একমাত্র ছেলে, তাই পানির মতো টাকা দিয়েছে এমপি মন্ত্রীদের। আর তুই তো জানিস আমাদের দেশে টাকা থাকলে সব হয়। ওনার বাবার এত টাকা পয়সা ছিল, তাছাড়া ওনার বাবার জন্যই তো আমার মায়ের খুন হয়েছে। তাহলে উনি তার বাবাকে কিছু করেনি? তুই এমন কেন? বাবা তো বাবাই, যতই ভুল করুক। আমি যদি কোথাও ভুল করে ফেলি, যেই ভুলের কারণে তোর সবকিছু চলে যায়, তাহলে কি তুই আমাকে মেরে ফেলবি? প্রশ্নই ওঠে না। আমার আম্মু কখনো ভুল করতেই পারে না, তাহলে মারবো কেন? তোর বাবার সাথে দেখা করবি? হুম। আচ্ছা, সেটা পরে হবে। তুই নিশাদকে সরি বলবি। বুঝলাম না, আমি কেন তাকে সরি বলবো? ওই নিশাদ আমাকে সবকিছু বলেছে। আচ্ছা, যেখানে আমি তোকে অবিশ্বাস করেছিলাম, সেখানে নিশাদ কিভাবে তোকে বিশ্বাস করত? আমি তো তোকে 20 বছর থেকে জানি তুই কি রকম, তবুও তো গোলমাল হয়ে গেল। তাহলে যেই মেয়েটা মাত্র 4 বছর থেকে জানে, সে কিভাবে বিশ্বাস করবে বল? এখন তুই ওদের বাসায় যাবি আর সরি বলে আসবি। আমি পারবো না। তুমি জানো না ও কতটা লোভী মেয়ে, সেটা আমি খুব ভালো করে জানি। তুই না গেলে আমি তোকে মাইর দিব। তাহলে দাও না। উঠ বলছি। আর দেখো আমার শাড়ির কি অবস্থা করেছে নাকের পানি দিয়ে। চুপ করে বসে থাকবো তাই না? আমার মনে হয় আর কোনো কাজ নেই। চল ওঠ বলছি। আমি উঠতে পারবো না, তুমি চুপ করে বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। আউ ছাড়ো, উঠছি, লাগছে তো। ফ্রেশ হয়ে নিশাদকে ফোন দিয়ে বললাম বাইপাস আসার জন্য। গিয়ে দেখি নিশাদ আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুচকি হাসি দিল। চলো পেছনে ওঠো। কোথায় যাবে? উঠবে নাকি আমি চলে যাব? নিশাদ কোনো কথা না বলে চুপচাপ উঠে বসলো। নীল সোজা কাজীবাজার সেলফি ব্রিজে চলে আসলো। বাইক সাইডে দাঁড় করিয়ে ফুচকাওয়ালার কাছে গেল। মামা 2 প্লেট ফুচকা দাও, বেশি করে ঝাল দিবা। তা পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? তোমাকে বলেছিলাম না বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন। ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। তোমার স্বামী কি করে? তোমার মতনই বেকার। কিন্তু তুমি তো বললা তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে অনেক বড় একটা চাকরি করে। ফাইজলামি করেছি। আচ্ছা, আমাকে ক্ষমা করা যায় না? তুমি তো কিছু করনি, তাহলে ক্ষমা চাইছো কেন? ও শিট, সরি। সরি কেন? আম্মু বলতে বলেছে তাই। কিন্তু কেন? সকালের বিষয়টা নিয়ে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? তুমি আমাকে আগের মতোই ভালোবাসো নাকি ভুলে গিয়েছো? নিশাদ নীলের হাতটা ধরে নিল আলতো করে। সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে কখনো ভোলা যায় না। নীল অন্যদিকে তাকিয়ে, তাহলে সত্যি তুমি আমাকে এখনো ভালোবাসো? ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা আর পেতে চাই না। নিশাদের মন খারাপ হয়ে যায়, কিছু বলতে যেও পারে না। থমকে যায় ফুচকাওয়ালা ডাকে। নীল ফুচকার প্লেট নিয়ে খেতে শুরু করে। নীল খাওয়া শেষ করে দেখলো নিশাদ না খেয়ে হাতে নিয়ে বসে আছে। নীল মনে মনে চিন্তা করে, কোনো এক সময় মুখে তুলে খাইয়ে দিতাম, এখন দেইনি বলে বসে আছো নিশাদ। আর কখনো খাওয়াবো না, কারণ তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো। কি হলো, খাচ্ছ না কেন? না, ভালো লাগছে না, চলো এখান থেকে। নীল নিশাদকে নিয়ে চলে আসলো। বাসায় এসে রুমে বসে গেমস খেলছে। তখনই তনু কল দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কি আর করব, বসে আছি। আচ্ছা আপু, পরে কথা বলি। নীলের মুখে কথায় কথায় আপু ডাকগুলো বুকের ভেতর
ভীষণ যন্ত্রণা দেয়। টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তুবা পাশেই ছিল। তনুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে